বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে অষ্টম বেতাগা দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেতাগা ইউনিয়নের ইতিবাচক কর্মকাণ্ডের প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ও উন্নয়ন মির্জাদি সেব্রিনা ফলোরা, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক মঞ্জুরুল মুর্শিদ, বাগেরহাটের সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনাজ পারভিন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইনুস আলী শেখের সভাপতিত্বে বেতাগা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অষ্টম বেতাগা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই সহযোগিতা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্মেছিলে বলে মেয়েরা চলে শিশুর শীতল পাটি। সম্মানিত উপস্থিতি, কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা যারা ধৈর্য সহকারে অধীর আগ্রহ অপেক্ষা, আমরা এই উপজেলার একজন গর্বিত মানুষ হতে পেরে ধৈর্যশীল পরিচয় দিব এবং এই অনুষ্ঠান সফল করার জন্য সহযোগিতা করব। স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা মতে সামনে মাস্ক অবশ্যই পরিধান করতে হবে। এখানে জনসমাগম অনেক বেশি, মাস্ক পরিধান করুন, নিজে সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখি। আলোচনা সভায় যোগদানের পূর্বে অনুষ্ঠানে আগত অতিথি ও স্থানীয়রা ইতিবাচক কর্মকাণ্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় ফকিরহাট উপজেলাকে দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা হিসেবে ঘোষণা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র এই সচিব। সিনেমা নায়ক অভিনয় করে সেলিব্রিটি হয়, আমার মনে হয় মির্জাদি ফ্লোরা, তাকে বাংলাদেশে বা দেশের বাইরে বাংলাদেশে যারা সন্তান সবাই চেনেন। এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, ইউনিয়ন সাহেব আছেন, আমাদের স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর, হেলথের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা আছেন এবং হেলথের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এখানে উপজেলা পরিষদের সম্মানিত বিভিন্ন পর্যায়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ভদ্র মহিলা ও মহোদয়গণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা পোষণ করছি। শুরুতেই আমি বিজয়ের মাস প্রায় শেষ সময়, আজকে আমরা ঐতিহাসিক মুহূর্তে আছি। এখানে বিজয় স্বাধীনতার 50 বছর পূর্ত, জাতির পিতার 100 বছর জন্ম উৎসব অনুষ্ঠান, এই সুন্দর সন্ধিক্ষণে আর 24 ঘন্টা পরে আমরা এই 50 বছর এবং 100 বছরের দিন এই সময় এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য ফকিরহাট উপজেলা পরিষদ, জেলা প্রশাসন সহ সকলকে আন্তরিক ধন্যবাদ। শুরুতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আজকে আমরা যে বেতাগী ইউনিয়ন পরিষদ, ঐতিহাসিক ফকিরহাট, ওই আসলেই ফকিরহাট নাম ছিল ফকিরহাট, এটা এখন রাজার হাট দেওয়া উচিত আর কি, এখন তো ফকিরহাট। এই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি 30 লক্ষ শহীদদের, 2 লক্ষ মা বোনদের যাদের ত্যাগের বিদায় অর্জিত আছে সেই স্বাধীনতা। আমরা অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেসা সহ সকল শহীদদের প্রতি। আসলে এটা কোনো ভাষা নাই। ফ্লোরা ম্যাডাম আসলে শুরুতেই বলেছেন যে আমরা মাত্র 4 ঘন্টা 5 ঘন্টা পরে এসেছি, এই জন্য আমি ব্যক্তিগতভাবে অফিসিয়ালি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করছি এবং ক্ষমা চেয়েছি যে আমাদেরকে ত্যাগ করে আপনারা চলে যান, এখনও বসে আছেন। আসলে এর পিছিয়ে 2-3টা কারণ ছিল। আমাদের মূল টার্গেট এখানে ছিল, ইতিমধ্যে আপনাদের দেখেন শেখ আবু নাসের হাসপাতাল, দক্ষিণবঙ্গের প্রায় 2.5 কোটি লোকের অন্যতম চিকিৎসা কেন্দ্র, সেখানে হার্টের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে বেশ কিছু অব্যবস্থা ছিল, আমি সরজমিনে দেখে আসছি। এখানে আপনাদের মাননীয় সংসদ সদস্য, যার প্রতি কৃতজ্ঞতা পোষণ না করলে সেই আপনাদের উন্নয়নের অন্যতম প্রধান শেখ হেলাল উদ্দিন সাহেব, সে আমাকে বারবার বলেছেন, আমি দেখে আসছি অনেক কিছু সমস্যার আমরা স্পটে দিয়ে আসছি। আপনাদের খুলনা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল দেখে আসছি, অনেক ব্যবস্থাপনা, অক্সিজেন নেওয়ার কোনো সমস্যা হবে না। আমরা দোয়া করি বাংলাদেশে আর করোনা না আসে। এখানে ইতিমধ্যে আমরা কোভিডকালীন সময়ে অক্সিজেনের আমরা যে সমস্যা আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র তারা কি লক্ষ লক্ষ জীবন চলে গেছে, বাট আমাদের আল্লাহর রহমতে অক্সিজেনের সমস্যা হয়। আমরা অক্সিজেন জেনারেটর এনেছি, যা বাতাস থেকে এক একটা মেশিন প্রতি মুহূর্তে 500 লিটার অক্সিজেন উৎপাদন করবে। এ যাবৎ 103টা এনেছি, আপনাদের খুলনায় প্রতিষ্ঠাতা করে দিই। প্রতিফলে অক্সিজেন নিয়ে আর কোনো রোগীর কোনো কষ্ট হবে না। বাংলাদেশে 103টা সকল মেডিকেল কলেজ হাসপাতালে আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই সরজমিনে দেখলাম। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই খুলনা বিভাগের জন্য ক্যান্সার হাসপাতাল, হার্ট, হৃদরোগ ইনস্টিটিউট ওটার অচিরেই উদ্বোধন করবে, ওটা আমরা সরজমিনে দেখে আসলাম। পাশাপাশি বার্ন ইউনিট, কিছুদিন আগে দেখছেন বরিশাল পিরোজপুরে লঞ্চ দুর্ঘটনায় কী কষ্ট, বার্ন হাসপাতালও পাশ হয়ে গেছে, হাসপাতালের স্থান আমরা দেখেছি, ও কার্যক্রমে অচিরেই চলবে। আমরা আশা করি খুলনা ডিভিশনে যারা লোক আগামী 2-3 বছর পরে আর পৃথিবীর কোথাও চিকিৎসার জন্য যাওয়া লাগবে না। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশের লোকরা খুলনা বিভাগে চিকিৎসা নিতে আসবে, সে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আপনাদের মাননীয় সংসদ সদস্য সহ এটি আমরা দেখে আসার জন্য একটু দেরি হয়েছে, এর জন্য আপনারা মনে হয় বেশি কষ্ট পান নাকি? আপনাদের আজকের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত আমার জন্য, পরে আমি অন্য আলোচনায় যাব, যে 100% ভ্যাকসিনেটেড করা, টিকা নিয়েছেন। এই জন্য আমি এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে যারা বসা আছেন এই নেপথ্যে আমাদের স্বাস্থ্য বিভাগের
আপনার উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যে মা বোনেরা টিকা নিয়েছে, টিকা গ্রহণ করে আমাদের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশে কেন, আমার মনে হয় পৃথিবী অনেক জায়গায় অনেক দেশের সাথে কম্পেয়ার করলে এভাবে শতভাগ টিকা নিতে পারছে বলে আমাদের জানা নেই। আমেরিকায় যেখানে টিকা দেওয়ার জন্য $100 দিতে হয়, তারপরে টিকা দেয় না। গত 3 দিন আগে জার্মানির রাষ্ট্রদূতের সাথে আমি কথা বললাম, ওদিন তাদের মৃত্যুর সংখ্যা ছিল 350, বাট তারা টিকা দেবে না, রাস্তায় মিছিল করছে, তারা মাস্ক পরবে না, রাস্তায় মিছিল করছে। সে তুলনায় আমরা অনেক সভ্য এবং অনেক আন্তরিক। টিকা আমরা আসলে করোনা মুক্ত বাংলাদেশ চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা দেখেছেন পৃথিবীর অনেক বিশাল বিশাল শক্তিশালী দেশ, আমেরিকায় এখনও শত শত মৃত্যু হয়, ইংল্যান্ডে মৃত্যুর সংখ্যা কম না, রাশিয়াও মৃত্যুর বিশাল র্যালি। সে তুলনায় আমরা গত 1 মাস যাবৎ সিঙ্গেল ডিজিটে আছি, কোনো দিন শূন্য আছি। আপনাদের বাগেরহাটেও দীর্ঘ 1 মাস যাবৎ কোনো করোনা রোগীর মৃত্যু নাই, রোগী শনাক্ত নাই। এই জন্য বাগেরহাটবাসীকে এবং এই প্রশাসনকে, চিকিৎসা বিভাগকে, সকলকে ধন্যবাদ জানাই। পৃথিবীতে জানেন আমরা সবাই বেঁচে থাকতে চাই, পৃথিবীর মতো এত সুন্দর কেউ তো আর মরিতে চায় না বলেন। তবে এখানে বাঁচার জন্য নিজের কিছু অনুশাসন থাকতে হবে। যখন যে অনুযোগ, যেমন ওই ঘূর্ণিঝড় আসে, আপনারা এর সাথে পরিচিত, আইলা আছে, সিডার আছে, দেখবেন ঝড়ে সব কিছু শেষ করে দেয়। তার ভিতর প্রতি মুহূর্তে আমরা বাঁচার চেষ্টা করি, আবার সভ্যতাকে গড়ে নিয়ে আসি। তা আমরা মনে করি এই যে কোভিড পৃথিবীর ভিতর অতিমারী মহামারী, এখানে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই। এটার জন্য পরিত্রাণের 2টা উপায় ইতিমধ্যে ফ্লোরা ম্যাডাম বলছেন। একটা হলো ভ্যাকসিনেটেড করা, টিকা নেওয়া, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা। এইটা আমরা মেনে চলবো। আমরা আশা করি ফকিরের হাট কেন, বাগেরহাট আশা করি এই অনুসরণ করে বাগেরহাট বাংলাদেশের ভিতর প্রথম হবে যারা শতভাগ ভ্যাকসিনেটেড করছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, ওই দিন আবার আমি আসবো। ওইটা যখন করা হবে, আমি আসলে আমার শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, মাননীয় সংসদ সদস্য ডক্টর হেলালুদ্দিন সাহেব বলায় আমি আসলে আপনাদের এই প্রোগ্রাম ওইটা ক্যান্সেল করে আপনাদের এখানে আসছি। আপনাদের প্রতি একটা আলাদা দরদ আছে। এখানে আসলে আমি মাটির সন্ধান পাই, দেশের ডেভেলপমেন্টের সন্ধান পাই। ইতিপূর্বে আমি বিভাগীয় কমিশনার হিসেবে 2 বার এসেছি। যথার্থই বলছে, ফ্লোরা ম্যাডামকে নিয়ে আসিছি, মানে উনি তো বেশিতে ঢাকায় মানুষ, উনি সেলিব্রেট হয়ে গেছে, উনি একটু দেখলেও বুঝতে পারবে যে উনি যখন বলবে যে আসলে কি ঘটনা ঘটছে। আপনাদের যে স্টলগুলি অসাধারণ, এটা একদম মাটির ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া। এবং যেভাবে আদর্শভাবে আমাকে দিয়া অনেকগুলি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করছেন আজকে, যেটা সরকারের বডি ছিল তার চেয়ে 2 রুম বাড়িয়েছে। তার অর্থ ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে এখন আর কোনো বোন, আমাদের কোনো মেয়ের আর ট্রেডিশনালভাবে ডেলিভারি হবে না, তাদের আধুনিক মানে স্কিল লোকের মাধ্যমে ডেলিভারি হবে। তার বিশাল কষ্ট। আপনাদের একটু বলি, এই লাইনে যারা মারা আছে, একটু সিনিয়র মারা আছে, যারা বাসায় বা বাড়িতে, যারা ধাইয়ের কাছে যারা প্রসব করছেন, তাদের যে কি কষ্ট সবাই জানেন। আমরা তো সবাই ভূমিষ্ঠ হয়েছি, আমি নিজেও ভূমিষ্ঠ হয়েছি, মানে মায়ের পেটের থেকে ভূমিতে পড়েছি, বুঝতে পারছেন। এখন আমাদের সন্তানরা জ্বালানস্ত হয় এবং আমার 3 ছেলে মেয়ে সবগুলি জ্বালানস্ত হয়েছে। আমি কিছুদিন আগে, মানে প্রায় 1-1.5 বছর আগে, একবার আমার বড় ছেলে বুয়েটের টিচার, এখন তোকে বললাম যে তোমরা তো সব দাওয়া নষ্ট হয়েছে, আমি তো ভূমিষ্ঠ হয়েছি। বস এটা আবার কি ধরনের কথা। আমার মা বাবা আমার সাথেই থাকে, তখন বাবা ছিলেন, বাবা গত 21শে জুন মারা গেছেন। তাদেরকে ডেকে বললাম যে দাদু আপু দাদু ভাই আছে। আমি বললাম যে মা বলো তো আমি কোথায় ভূমিষ্ঠ হয়েছি, তোমার পেটের থেকে কোথায় পড়ছে? বলছে মাটিতে, বিছানায় ছিল। আর আমার ওয়াইফকে ডাকলাম যে বলো তোমার ছেলে কোথায় হয়েছে? বলছে বঙ্গবন্ধুর 10 তলায়। এটা তো দালান নষ্ট। তা এখন তার ভূমিষ্ঠ হওয়ার সুযোগ নাই, দালানস্থ হচ্ছে। তা আমাদের এখন গ্রামেও সকল সন্তানরাই দালানস্থ হবে। এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ সরকার যে কমিউনিটি ক্লিনিক করছে, সব তো বিল্ডিং, অতএব এখন আর ভূমিষ্ঠ হওয়ার কোনো সুযোগ নাই। আগে জন্ম হওয়ার পরে নাড়ি কাটা হইতো মায়ের সাথে সন্তানের, বাঁশের চেউ দিয়া, পরে প্রমোশন হয়েছে ব্লেড দিয়া, তারপর কত কি সমস্যা হতো। এবং দেখবেন ধনুষ্টাঙ্কার হতো, পরে বলতে যে না বাড়ির মুক্তার পিছনে দৃষ্টি আছে, শয়তান আছে, ওখানে জিন পরি আছে। তারপর ফকির নিয়ে আসতো, ফকির সাহেব আসেন, পুঠু দেন, সে ঝাড়ু ঠাড়ু নিয়ে আসে, জিন পরি ছাড়া তাকে। একে হলো মা, বোয়াতি হলো, তাকে ভালো ভালো খাবার দেবে, কি করবে, ওদিকে সে তাকে ঝাড়ু দিয়ে পিটাই যায়, জিন পরি সুদৃষ্টি কুদৃষ্টি নেয়।
এখন আধুনিক পদ্ধতি যেদিন থেকে আমার সন্তান সম্ভাবনা হবে সেদিন থেকে আমাদের দেখবেন ডাক্তার আছে, পরিবার পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিকে, সব জায়গায় তাদের যে সকল টিকা, যে সকল খাবার দাবার খাওয়া যায়, সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকে। আগে দেখবেন যে অনেক শাশুড়িরাই যখন পোয়াতি হতো, পোয়াতি বলে মানে সন্তান সম্ভাবনা, তখন এই ছেলের বউকে বা ওই মেয়েকে ভালো খাওয়াতো না, বলছে যদি বেশি খাবার খাওয়ানো হয় স্বাস্থ্য ভালো হয়ে যাবে পেটের আগত সন্তানের, তখন ডেলিভারির সময় বা বিজ্ঞান কি বলে, আধুনিক সায়েন্স কি বলে, তখন বেশি বেশি খাবে। কেমন খাবেন বলি, যেমন একজন শ্রমিক, কারণ আমার মতো লোক যারা কাজকর্ম করি অকল্প মানে ঘোরাঘুরি করে কাজকর্ম শারীরিক করবো, আমার 1600 থেকে 1800 ক্যালোরি খাবার দরকার। যে রিক্সা ভ্যান চালায় সে খাবে 2000 থেকে 2200 ক্যালোরি। যে সন্তান যে সন্তান সম্ভাবনা হবে তার 2400 থেকে 2600 ক্যালোরি। আফটার ডেলিভারি সবচেয়ে বেশি খাবার দরকার প্রায় 3000 থেকে 3200 ক্যালোরি। এটা হলো উল্টা। কি করে? ওই তার কম খায়, আমরা অনেকে বেশি খাই। বেশি খাইলে যেটা হয় দেখবেন যে অনেকের স্বাস্থ্য কি অবস্থা, ঈদের দিন আর ওই যে কোলাকলি হয় না, পেটাপেটি হয় আর কি। অতএব যার যেখানে খাবার এটা করা দরকার। আর এইটার থেকে পরিত্রাণ আরও সুবিধা, যেমন আমাদের কিছু সময় আগে হাসপাতালের কথা বললো, ডাক্তারের কথা বললো, ম্যাক্সিমাম ডাক্তার এবং হাসপাতাল লাগবে না। কেন লাগবে না? হাসপাতাল থাকবে, ডাক্তার থাকবে, তারা তাকিয়ে থাকবে যে রুগী আসে না কেন, টেলিফোন করবেন, ভাই আসেন না কেন, আপনার শরীরটা কেমন আছে। এই দিন আর বেশি দিন না, আমরা সবাই স্বাস্থ্য সচেতন হব। এখানে আমাকে আগের উপজেলা চেয়ারম্যান এখন এডিসি সাহেবরা বলছে, স্যার এখানে নূতন দম্পতিরা আছে, তাদের উদ্দেশ্যে কোনো বলতে হবে। আমাদের যে মেয়েদের সাম্প্রতিক বিয়ে হয়েছে, জামাই সাহেব আর বেগম সাহেব দুইজন থাকলে ভালো, অথবা জামাই থাকলেও ভালো, মেয়ে সাহেব থাকলেও ভালো, বাসায় গিয়া শেয়ার করবে। এটার মূল কারণ আপনার যখন বাল্য বিবাহ হওয়া যাবে না বলা আছে, 18-র নিচে বিয়ে না। আর কেন করবেন না? কারণ একটা মা যখন সন্তান হয় তার কিছু সক্ষমতা থাকে, তার কিন্তু শারীরিক ফিটনেস দরকার। এটা বাংলাদেশে দেখেছে যে 18-র নিচে হলে এটা হয় না। 12-13 বছরে এখানে যারা আমাদের সিনিয়র মাস আছে, 2-1 আছে, 12-13 বছরে যার বিয়ে হয়েছে, 14 বছরে যার বাচ্চা হয়েছে, সে বুঝছেন যে কত কষ্ট। অনেকেই সন্তান প্রসব করার সময় জীবন দিয়েছে। এই জন্য 18 বছর, 18-19 বছরে বিয়ে শাদী হলে শারীরিক ফিটনেস থাকে, তখন সন্তান এবং মা সুস্থ থাকে, না হলে অনেক ঝামেলা হয়। তারপরে আরও অনেক বিষয় আছে যে আসলে একটা মেয়ে দেখবেন যে একই বেশি আমার ছেলে এবং মেয়ে, ছেলের কোনো শারীরিক পরিবর্তন নাই, মেয়ের অনেক শারীরিক পরিবর্তন আছে। এটা একটা বোঝার বিষয়। তখন এই বিষয়গুলি বুঝতে বুঝতে তার কিছু সময় লাগে। সে মার কাছ থেকে শেখে, সে বোনের কাছ থেকে শেখে, শিক্ষকের কাছ থেকে শেখে, শিখে শিখে নিজের সক্ষমতা হয়। এই জন্য 18-20 বছরে বিয়ে শাদী হলে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে, আগত সন্তান সুস্থ থাকে। সন্তান সুস্থ হলে মাও ভালো থাকবে, সন্তানও ভালো থাকবে। দুজন যখন ভালো থাকবে দেখবেন যে ভবিষ্যতে আর অসুস্থ সন্তান, অসুস্থ জনগণ হবে না। তখন হাসপাতালের ডিমান্ড কমে যাবে। ফিজিক্যাল ফিটনেস থাকলে মানসিক শারীরিক সুখ থাকবে, না হলে অসুবিধা। আর অল্প বয়সে যদি বিয়ে হয়, বলা হয় 20-তে 20। দেখবেন 13 বছরে যদি 14 বছরে বিয়ে হয়, 15 বছরের 1 বাচ্চা, 16 বছরের 1 বাচ্চা, 18 বছরের 4 বাচ্চা, 20 বছরের ভিতর তার 4টা সন্তানের জন্য। তখন কি করবে? মায়ের সন্তান শরীর স্বাস্থ্য সব নষ্ট হয়ে যায়, তখন তার ফিজিক্যাল ফিটনেস থাকে না। জামাই সাহেব কী করে? তখন আর এই ভাঙ্গাচুরা বউ ভালো লাগে না। কারণ আজকাল টিভি সিনেমা আছে না, ওই যে কী বলে সিরিয়াল আছে, ইন্ডিয়ান স্টার জলসা, তারপর কি টিভি আছে, সেখানে দেখেন কত ভিলেন, খালি কুটনামি আর কুটনামি, শাশুড়ির সাথে বোন, বোর সাথে শাশুড়ির ননদ, তারপর কুটনামির আর শেষ নাই। ওই সকল সিরিয়াল দেখে তখন আর এই ভাঙ্গাচুরা বউ ভালো লাগে না। এখন এই মেয়েটা বিপদে পড়ছে, স্বামীরে কীভাবে লাইনে আসবে, তখন সে হুজুরের কাছে যায় পানি পড়া, তাবিজ পড়া আনতে, ফক্কর দিদা। ফু কিছু দরকার নাই, 18-র নিচে বিয়ে শাদী নেয়, 1টা বা 2টা সন্তান, 1টা হলেই ভালো, 2টার বেশি নেয়, সারা জীবন ভালো থাকবে। ওই দেখুন বিজয়ী বরকতুল্লাহ, জিন্নাত বরকতুল্লাহ, মা এবং মেয়ে। বিজয়ীর বয়স এখন 50, মায়ের বয়স 70, দুইজনেই নাচে। কে মা মেয়ে বোঝা না, দুইজনেই নায়িকা। কারণ বয়স ফিজিক্যাল ফিটনেস থাকলে তখন এটার সুবিধা। দেখবেন যে আমাদের দেশে এখন অনেকেই গড়ায় 72-73 বছর হয়ে গেছে, শারীরিক সুস্থতা। আর একটা বিষয়, আগে দেখবেন যে 40 বছর হলে সকলকে বুড়া মেয়া বলতো, নানা টানা। সে 13 বছর বা 14 বছরের সময় বিয়ে করছে, 1 বছর পরে মেয়ে হয়েছে। আবার মেয়ের বয়স যখন 13 হয়েছে তখন তো আবার 26 বিয়ে দিছে। আবার মেয়েকে বিয়ে দিছে 26 বছরে,
27 বছরের সময় ওই মেয়ের ঘরে মেয়ের স্তংশে নানা হয়ে গেছে, নানার তার ঠাত পরে একটু পান ঠান খেয়ে দূরে দূরে বলছে খোদা হবে। 40 বছরের সময় আজরাইল বসে আসো, ইউ আর নো মোর ইন দ্য ওয়ার্ল্ড। এখন বলে যে 80 বছরের বিশাল বুড়া মেয়ে, এখন দেখেন 90 95 কত কিলো। আমাদের বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী সাবেক আবুল মাল আবুল মহিদ, তার বয়স 90 বছর, 88 বছর পর্যন্ত সে বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল, ঠিক কিনা বলে? অতএব আপনারা কি ফিজিক্যালি ফিট থাকতে চান, সুস্থ থাকতে চান? তবে বাল্য বিবাহকে কি বলতে হবে, না বলতে হবে? অতএব বাল্য, এখানে যারা মেয়েরা আছে, আমাদের মেয়েরা দেখেন এই সাবরানি ফলোরা, আবার ওখানে আর একজন ইউনো সাহেব আছে, এডিসি সাহেব আছে, সকল এখন নারীরা আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, আবার সকল পর্যায়ে সরকারি চাকরিতে ম্যাক্সিমাম এখন যারা ডাক্তার 60% মহিলা, প্রাইমারি স্কুলের চাকরিতে দেখবেন 70% মহিলা। নারীর অসাধারণ ক্ষমতা, এখন নারীকে বাংলাদেশ পৃথিবীর ভিতর নারীদের সম্মান করে এবং সকল ব্যাপারে নট অনলি দ্যাট, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসায় দেখবেন যে শতভাগ বই ফ্রি করে দিচ্ছে, মেয়েদের একদম নির্দিষ্ট কলেজ লেভেল পর্যন্ত ফ্রি এবং স্কলারশিপ লেভেলের ব্যবস্থা করেছে। কারণ স্বামী এবং স্ত্রী দুজনেই দরকার, সমাজ আসলে একা চলতে পারে না। সমাজে সংসার, আগে বলা হয়তো সংসার সুখী হয় রমণীর গুণে, আসলে এটা ঠিক না। যদি গুণধর পতি থাকে তার সাথে, একটা যদি স্বামী স্ত্রী দুইটা সমন্বয় না থাকলে হবে না, এবং ঘরে সুখ শান্তি থাকতে হবে। ঘরের ভিতরে যদি যুদ্ধ ভাব হয়, সপ্তাহে মাসে 2 দিন হবে, আপনারা ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাবে। এই জন্য ঘরের সুখ শান্তি রাখতে হবে, মানসিক পরস্পর কিছু স্যাক্রিফাইস করতে হবে, স্বামী স্ত্রীর সুসম্পর্ক রাখতে হবে। যখন স্বামী খেপে যাবে, স্ত্রী সাহেব একটু ঠান্ডা থাকবেন, আবার স্ত্রী খেপে গেলে স্বামী সাহেব একটু ঠান্ডা থাকবেন। পরে যখন ঠান্ডা হবে তখন বলবেন যে এই অবস্থা। না হলে এখন তো সুবিধা, ভিডিও আছে যে মোবাইলে, যে যখন ঘটবে তখন ছবি করে রাখবেন। 2 দিন পরে যখন রসের আলাপ করবেন তখন দেখাবে যে এখন তো রসের আলাপ করতেছ, 2 দিন আগে কি বলছিল আর কি। তখন নিজের এই লজ্জা লাগবে। মোটিভেশন, নিজেকে মোটরসাইকেল আমি বের করেছি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ও উন্নয়ন মির্জাদি সেব্রিনা ফলোরাও বক্তব্য দেন বেতাগা দিবসের আলোচনা সভায়। এটা আসলে খুব সহজ একটা কাজ আমার কাছে মনে হচ্ছে। যাদের এখানে এত উন্নয়ন হয় সেখানে তো ডেফিনেটলি টিকা দেওয়াটা খুব বড় চ্যালেঞ্জ না। তারপরেও আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছুটা ব্যাখ্যা করেছেন। তারপরেও আমার মনে হয় যে আমি গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তাদেরকে একটু এক্সপ্লেইন করি। শতভাগ টিকা নিয়ে হয়তো আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। আমরা যাদেরকে টিকা দিব বলে নির্ধারণ করেছি তারা হচ্ছে 18 বছরের উপরে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি টার্গেট। 18 বছরের উপরে যতজন আছে তাদের সবাইকে টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ডোজ। এরপরে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা 12 থেকে 18-র নিচে রয়েছে তাদেরকে টিকা দেওয়ার জন্য তাদেরকেও 1 ডোজ টিকা দেওয়া সম্পন্ন করা হয়েছে। তার মানে হচ্ছে যে শতভাগ এই বেতাগা ইউনিয়ন ফকিরহাট উপজেলায় টিকা দেওয়া হয়নি এরকম মানুষ আছে, কিন্তু তারা টিকার আওতাভুক্ত এখনো না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো তাদের টিকা দেওয়ার জন্য অনুমোদন দেয়নি। সুতরাং এই তথ্যটা যাতে আমরা সঠিকভাবে উপস্থাপন করি, তা না হলে মানুষের মধ্যে আবার বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে দ্বিতীয় ডোজের টিকাটা আমরা এখনো নেইনি, সুতরাং সেটা আমাদের নিয়ে ফেলতে হবে সঠিক সময়ে। 4 সপ্তাহ হয়ে গেলেই আমরা নিব। এখানে সিনোফার্ম দেওয়া হচ্ছে না বেশি, এস্ট্রাজেনেকা আছে, এবং কারো যারা এস্ট্রাজেনেকা টিকা পেয়েছেন তারা 8 সপ্তাহ পরে দেবেন। এবং সেই ব্যাপারে আপনারা আমাদের স্বাস্থ্য অফিস থেকে আপনাদেরকে SMS পাঠানো হয়, তার ভিত্তিতে আপনারা নেবেন। এরপরে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বাস্থ্য নিয়ে অনেক ভাবেন। তিনি কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন
যাদের 6 মাস হয়ে গেছে টিকা পেয়ে এবং যারা আমাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন, বয়োজ্যেষ্ঠ, যাদের মধ্যে রোগাক্রান্ত হলে জটিলতা হওয়ার আশঙ্কা বাড়ে, তাদেরকে উনি তৃতীয় আরেকটি ডোজ দিতে বলেছেন, যেটাকে আমরা বুস্টার ডোজ বলি। সেই কার্যক্রমটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা আশা করি এই দ্বিতীয় ডোজের টিকা এবং বুস্টার ডোজ এই টিকার যে কার্যক্রমটা চলছে, বুস্টার ডোজের কার্যক্রমে আপনারা একইভাবে অংশগ্রহণ করবেন যেভাবে আপনারা প্রথম ডোজের টিকা নিয়েছেন। এবং এখন আমরা যে সারা বিশ্বে আপনারা তথ্য রাখেন আমি নিশ্চিত এ ব্যাপারে, অনেক জায়গায় কিন্তু করোনার সংক্রমণ বেড়েছে। আমার কাছে একটা অনুরোধ এসেছে মাস্ক খোলার জন্য। টিকা দিলেই কিন্তু আমরা সবাই একেবারে নিরাপদ নই, মাস্ক ব্যবহার করতে হবে। এখনো যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে আমি পাল্টা অনুরোধ করব, দয়া করে মাস্কটি পরুন। এখানে অনেক আমরা জনগণ রয়েছি, অনেক মানুষ রয়েছে যেখানে সংক্রমণের আশঙ্কা থাকে। আমি জানি করোনা এখানে গত 1 মাসের মধ্যে কোনো করোনা রোগী চিহ্নিত হয়নি, কিন্তু আমরা যে নিয়ে আসিনি ঢাকা থেকে তার তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। সুতরাং মাস্ক ব্যবহার করাটা পূর্ব শর্ত। সেই জন্য, এবং আমরা যেহেতু হেলথের কাজ করি, হেলথের মেসেজ দিই, আমি মাস্কটা খুলি না এবং আপনারা আমাকে মাস্ক সহই দেখেছেন এবং আমাকে চিনেছেন, সুতরাং মাস্ক খোলার খুব একটা প্রয়োজন নেই। ধন্যবাদ। আমি দীর্ঘায়িত করব না, আমরা আসলে আমাদের সিনিয়র সচিব মহোদয়ের বক্তব্য শুনবো। তার আগে আমি আর দুটো কথা বলতে চাই। একটা হচ্ছে যে আমরা স্বাস্থ্যের অনেক কাজ করেছি, আপনারা এটা সবাই জানেন। আমরা স্বাস্থ্য থেকে এই টিকা কার্যক্রম সফলভাবে পরিচালনা করা, সবার কাছে টিকা পৌঁছে নিয়ে যাওয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে এবং সিনিয়র সচিব স্যারের সরাসরি নেতৃত্বে আমরা টিকা সংগ্রহ করে সঠিক সময়ে টিকাগুলো নিয়ে এসে সবকিছু দেওয়া, এটা স্বাস্থ্য বিভাগ করেছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের একার পক্ষে কখনোই এই টিকা কার্যক্রম শতভাগ সফল করা সম্ভব নয়। এটা সম্ভব হয়েছে এইখানে অন্যান্য যে সমস্ত দপ্তর রয়েছে, আমাদের যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি যারা রয়েছেন, সকলের অংশগ্রহণের জন্যই কিন্তু এই টিকা কার্যক্রমটা সফল হয়েছে। সর্বোপরি আমরা যারা টিকা গ্রহীতার হয়েছি, তারা যে উদ্যোগী হয়ে এসে টিকাটা গ্রহণ করেছি, তাদেরও কিন্তু এখানে সফলতা রয়েছে। আমি এই টিকা কার্যক্রমের সাথে যারা যারা অংশগ্রহণ করেছে, স্বাস্থ্য বিভাগের একদম মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায়ে যে স্বাস্থ্যকর্মী রয়েছেন, আমাদের স্বাস্থ্য সহকারী রয়েছেন, নার্সরা রয়েছেন, আমাদের চিকিৎসকরা ব্যবস্থাপনার দায়িত্ব করেছেন, তাদের সবাইকে যেভাবে ধন্যবাদ জানাই, একইভাবে কৃতজ্ঞতা জানাই অন্যান্য যারা যারা সহযোগিতা করেছেন, সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আরেকটা বিষয় যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে স্বাস্থ্য থেকে আমরা রোগের চিকিৎসা করে থাকি, কিন্তু যদি রোগ না হয় তাহলে কিন্তু চিকিৎসার, এই যে এখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য বলা হয়েছে, অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে, কিছুই প্রয়োজন হবে না যদি আমরা স্বাস্থ্য বিধিগুলো ঠিকভাবে মেনে চলি, পুষ্টিকর খাবারগুলো খাই এবং স্বাস্থ্যকর যে সমস্ত আচার আচরণের কথা বলা হয় সেগুলো সবাই মেনে চলি, তাহলেই কিন্তু রোগ প্রতিরোধ করা সম্ভব। এখানে আমি আপনাদের স্টল ভিজিট করতে করতে দেখলাম যে পুষ্টির বিষয়ে অনেক জোর দেওয়া হয়েছে। মৎস্যর আমি একটা স্টল দেখেছি, সেখানে মৎস্য নিয়ে কিভাবে কাজ করা যায়, প্রাণী সম্পদ নিয়ে অনেক কাজ করা হয়েছে। আমার মনে হয় যে যদি এই কার্যক্রমগুলো যেভাবে চলছে, মানে যারা স্বাস্থ্যে কাজ করি না কিন্তু স্বাস্থ্যের বোঝা কমাতে পারি, এরকম যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনুরোধ জানাই, আপনারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একইভাবে কার্যক্রম চালিয়ে যান, তাহলে 100 বেডের হাসপাতালের আর প্রয়োজন হবে না। অবশ্যই রোগী থাকবে না, রোগীর চিকিৎসা করারও প্রয়োজন হবে না। তবে যতদিন পর্যন্ত ডেফিনেটলি আমাদের সিনিয়র সচিব স্যার আছেন, আপনারা যে সমস্ত দাবি দেওয়ার কথা বলেছেন স্যার বলবেন, সে ব্যাপারে আমার বেশি কিছু বক্তব্য নেই। আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম, আমি আমাকে অনুরোধ করার পরিপ্রেক্ষিতে, কোভিড এখনো চলে যায়নি। আপনারা জানেন বিভিন্ন দেশে ওমিক্রনের কথা শোনা গেছে এবং বাংলাদেশেও বিদেশ থেকে যারা এসেছে অথবা তাদের যারা সংস্পর্শে এসেছে, এরকম কয়েকজনের দেহে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। যদি আমরা আমাদের দেশকে করোনা থেকে সুরক্ষিত রাখতে চাই, যেভাবে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেছি একইভাবে
স্বাস্থ্যবিধি মানার বিষয়টা যেন আমরা সতর্ক থাকি। আমরা মাস্ক ব্যবহার করব, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব এবং অবশ্যই আপনারা জানেন এটা নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার যে কথাগুলো আমরা বলেছি সেইগুলো সব স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। আমি আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সিনিয়র সচিব স্যারকে আবারও আমাকে নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যারকে। স্যারের বক্তব্যে আমরা উৎসাহিত, আপ্লুত, আর স্যারের কাছে ক্ষমা চাচ্ছি। ফকিরহাট উপজেলাকে শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা হিসেবে ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। করোনা মুক্ত আমাদের একজনও করোনা আক্রান্ত রোগী নেই। হাসপাতাল 250 বেডে উন্নীত হয়েছে এবং মাননীয় সংসদ সদস্য বাগেরহাট 1 মহোদয়ের মায়ের নামে সেটিতে যে প্রয়োজনীয় জনবল, সেই জনবল তারা আমাদের নেই। সেই জনবলগুলো আপনার কাছে আপনার সাথে দেখাতে আমরা উপস্থাপন করছি। দয়া করে স্যার এই বিষয়গুলো বিবেচনা। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাস অতিথিদের মাঝে বেতাগা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। যারা পাওয়া গেছে তারা এখন আর এইখানে নাই, বাইরে থাকছে। এই কারণে হয়তো তাও খুব সামান্য। আর যারা বাইরে থাকে এদিক দিয়ে বিচার করে আমরা 73%-এর বেশি টোটাল জনসংখ্যা এই ফকিরহাটে আমরা কিন্তু টিকা দিতে সমর্থ হয়েছি। সুতরাং এই নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যদি কেউ বাদ করে থাকেন তাহলে ওই সেই টোনাটুনির গল্পের মতোই হয়ে যাবে। হয় তিনি বাড়িতে ছিলেন না, এ কারণেই তিনি বাদ করেছেন। অবশ্যই তাকে দেওয়ার প্রক্রিয়াটা আমাদের চলতে থাকবে। তবে এই কাজের আমাদের যে যুদ্ধকালীন তৎপরতা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে যেভাবে চলেছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা যেভাবে কাজ করেছেন তাদের শুধু কৃতজ্ঞতা জানালে আমি মনে করবো তাদেরকে ছোট করা হবে। তারা এই আজকের এই অর্জনটার জন্যই কিন্তু তারা কাজ করেছেন, যে আমরা দেখাতে দিতে চাই, যে আমরা দেখাতে চাই যে ফকিরহাটের আমাদের সক্ষমতা আছে, আমরা পারি, আমরা এসডিজির প্রথম উপজেলা হব এবং বাগেরহাটকে প্রথম এসডিজি জেলা হিসেবে রূপান্তর ঘটাবো। তার প্রাণীর কাজটি আমরা করব। আর আজকের এই আমাদের এই যে বেতাগা দিবস সম্পর্কে বলার আমার খুব বেশি নেই, কারণ আজকে যিনি প্রধান অতিথি তিনি এক সময় আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন বিভিন্নভাবে। দুটি সভায় শুধু আসেননি, উনি যেদিকে ফকিরহাটের একটি জনসভায় উনি বক্তব্য রেখেছিলেন, বড় একটি জনসভায়। সেই জনসভাটি ছিল মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, বাল্যবিবাহের বিরুদ্ধে। সেই বিশাল ক্রাউডে প্রায় 10,000 লোকের সমাবেশে বক্তব্য দিয়ে খুলনায় ফেরার পথেই তিনি সচিব হওয়ার সেই প্রমোশনের চিঠিটি তিনি পান এবং সেখান থেকে সেই রাত্রেই তিনি চলে যান। এই ছিল তার ফকিরহাটের এবং খুলনায় শেষ সভা। আর আজকে আবার তিনি আমাদের মাঝে আসছেন। স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন অংশীদারিত্বের মাধ্যমে কিভাবে গুণগত পরিবর্তন আনা যায় তার প্রতিচ্ছবি কিন্তু আজকের এই বেতাগা দিবস। শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা, কৃষি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সকল ক্ষেত্রে বেতাগার অর্জন সবার যেমন নজর কেড়েছে, পুরো ফকিরহাট এটিকে অনুসরণ করে এসডিজি উপজেলা রূপান্তরের পথে পা বাড়িয়েছে। সেখানে কন্যাবর্তিকা কর্মসূচি, চেঞ্জ রুম, ফ্রিল্যান্সিং, কৃষি ও ফল চাষী উদ্যোক্তা তৈরি, নকশিকাথা, কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি সেন্টার নির্মাণ, প্রতি ইউনিয়নে পাবলিক লাইব্রেরি গড়ে তোলা, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনার সফটওয়্যার তৈরি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার, ব্যাংক ও হাই ফ্লো নেজেল ক্যানেলা স্থাপন, সর্বোপরি মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এই জনপদকে এগিয়ে নিতে উদ্যোগী হয়েছি। আপনাদের সহায়তা চাই আমরা। আজকে যারা উপস্থিত আছেন, যারা অতিথিবর্গ এখানে উপস্থিত আছেন, আমরা এসডিজি উপজেলা করতে চাই, এই জন্য আপনাদের অকাতরে সহযোগিতা চাই। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য সেবা ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে গত সপ্তাহে আমরা বৈঠক করেছি এবং সেখানে তিনি স্পষ্টভাবে কতগুলো দাবি উত্থাপনের জন্য আমাকে নির্দেশনা দিয়েছেন এবং সেই মতো তিনি ডিও লেটারও তৈরি করে আমার কাছে প্রেরণ করেছেন। আজকে তার আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে তার ব্যক্তিগত সহকারী ফিরোজুল আলম এখানে উপস্থিত আছেন, তিনি সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছেন। আজকে আমি আমাদের মাননীয়
সচিব মহোদয়ের কাছে, সিনিয়র সচিব মহোদয় এবং আমাদের অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমি সেগুলো হস্তান্তর করব। একই সাথে আমি আধুনিক বেতাগা গড়ার লক্ষ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বেতাগা ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে শতভাগ রাস্তা পাকা, শতভাগ বিদ্যুতায়ন, শিশু ও মাতৃ মৃত্যু হার জিরোতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, নিজস্ব অর্থায়নে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করেছে এই ইউনিয়ন পরিষদ। কৃষিতে বিপ্লব ঘটাতে অর্গানিক বেতাগা নির্মাণ, শিক্ষা বিস্তারে ইউনিয়ন উচ্চ শিক্ষা সহায়তা সম্প্রসারণ প্রকল্প চালু, প্রতিবন্ধী উন্নয়নে ফান্ড গঠন, বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন সহ নারীর ক্ষমতায়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ ও তা বাস্তবায়ন করেছে এই ইউনিয়ন। মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা চালু ও পরিবেশ সেক্টরে ব্যাপক উন্নতি সাধন করেছে এই ইউনিয়ন। জাতিসংঘ সহ 17টি রাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন দাস অংশগ্রহণ করেছেন। এসব কারণে বেতাগা ইউনিয়ন দেশের শ্রেষ্ঠ মডেল হিসেবে দেশ বিদেশে স্বীকৃতি অর্জন করেছে।